নমস্কার, আমি সোমক অ্যান্ড ওয়েলকাম টু ক্লাসরুম টু ক্যারিয়ার পডকাস্ট বাই ফিভার FM। আজ রয়েছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এবং আজ এখানে ঘুরে দেখব দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি। আমাদের সঙ্গে আজকে থাকবেন ডক্টর রজত পাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, অ্যান্ড ডক্টর সায়নী দাশগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। আর এদের দুজনের থেকে আজ আমরা জানবো যে ক্লাসরুম থেকে ক্যারিয়ারের এই জার্নিটা স্টুডেন্টদের জন্য ঠিক কেমন অ্যাট দ্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। লেটস গো। ডিপার্টমেন্টটা ঘুরে দেখার একটা সুযোগ হলো অ্যান্ড আই মাস্ট সে যে স্টুডেন্টস আর অ্যাক্টিভলি ইনভলভড, এবং যেটা যে কোনো কলেজেরই আমার মনে হয় বা যে কোনো প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানে এরা সবাই মুখিয়ে থাকে এটা দেখতে যে বাচ্চারা কতটা আগ্রহের সঙ্গে তারা এখানে সময় কাটাচ্ছে, কারণ যেটাকে বলে দ্য ফরম্যাটিভ ইয়ার্স অফ ইয়োর লাইফ আর বিং ফর্মড হিয়ার। তো আপনি এখানকার স্টুডেন্ট কালচার বা আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট কালচারটা কীভাবে দেখেন? মানে কোলাবোরেটিভ প্রজেক্ট, টিম ওয়ার্ক, সেটাতে বাচ্চারা কতটা উৎসাহী? আমাদের এখানে আমরা প্রথম বর্ষ থেকেই চেষ্টা করি যাতে বাচ্চারা গবেষণা বা হ্যান্ডস অন ট্রেনিং এগুলোর প্রতি ইন্টারেস্টেড হয়। ক্লাস টিচিংয়ের পাশাপাশি সেইটাতে তাদের নিজেদের মতন যাতে ইন্টারেস্ট খুঁজে পায়। একটা কথা আছে না যে আপনি অনিচ্ছুক ঘোড়াকে জোর করে নদীর ধারে আনতে পারেন কিন্তু জল খাওয়াতে পারবেন না। তো বাচ্চাদের যদি সেই ইন্টারেস্টটা আমরা গ্রো করাতে না পারি তাহলে যতই কারিকুলামে প্র্যাকটিক্যাল ক্লাসেস থাকুক বা হ্যান্ডস অন ট্রেনিংয়ের ব্যাপার থাকুক তারা শিখবে না। ঠিক। কাজে প্রথম কথা হচ্ছে তাদের মধ্যে সেই আগ্রহটা জাগানো, একেবারে ইন্টারেস্টটা নিয়ে আসা। তো প্রথম থেকেই আমরা সেটা চেষ্টা করি। আর এখানে এখন পরীক্ষা চলছে বলে তাও একটুখানি ছাত্র সংখ্যা কম, কিন্তু রেগুলার ক্লাস চললে দেখবেন মানে গম করে পুরো ডিপার্টমেন্ট। আরও প্রচুর পরিমাণে ছাত্র থাকে, আরও ক্লাসরুম ভর্তি থাকে, ল্যাবসগুলোতে মানে একদম প্রচুর ছেলেমেয়েরা একসাথে কাজ করে। তো অল টুগেদার মাস্টারমশাই আর ছাত্র সব মিলিয়ে একটা ওয়ার্ক, একটা সুন্দর একাডেমিক বা এডুকেশনাল কালচার আমরা এখানে করার চেষ্টা করছি। আর ছাত্র আর মাস্টারমশাইদের মধ্যে যে মানে একটা ডিফারেন্স আমি বলতে চাই সেটা হচ্ছে কাছাড়া শুধু ছাত্রাবস্থা দেখেছে বা দেখছে, মাস্টারমশাইরা ছাত্রাবস্থা এবং শিক্ষকতা এই দুটো যেহেতু দেখে আসে, কাজে এদের মানে আমাদের পক্ষে ছাত্রদের ওই ফিলিংসটাকে ক্যাপচার করা খুব ইজি হয়। তো সেই ফিলিংসটা যদি আমরা একবার ক্যাপচার করে ফেলতে পারি তাহলে কিন্তু ওরা মানে আমাদের আরো কাছে হয়ে ওঠে এবং আমরা একদম সেইটা করার চেষ্টা করি। আচ্ছা, আপনার ছাত্ররা কি আপনাকে ভয় পায়? আমার তো মনে হয় না। আমার ছাত্ররা মানে আমি একটা প্রচলিত কথা আছে, আমি যখন আগে একটি মানে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম বলা হতো যে এরকম পরীক্ষার সময় আরপি, আমার যেহেতু রজত পাল আমাকে সবাই আরপি বলে থাকে, পরীক্ষার সময় প্রচুর ছেলেমেয়েরা কথা বলছে ক্লাসের মধ্যে, বলা হলো যে আরপি তুমি একবার করিডোর দিয়ে ঘুরে এসো। তো আরপি যেই করিডোর দিয়ে যাচ্ছে সব ক্লাসরুম চুপ হয়ে যাচ্ছে। ওরে বাবা, তাহলে তো মানে রেপুটেশন প্রিসিডস দ্য ম্যান। অ্যাট দ্য সেম টাইম আমি এটা বলবো যে এটা ভয় পাওয়ানো নয়, এটা হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া যে একটা রেগুলেশনে চলতে হয় সবসময়। হ্যাঁ, তুমি পরীক্ষার পরে এসো আমার সঙ্গে গল্প করো, আড্ডা মারো, আমার কোনো আপত্তি নেই, পরীক্ষার সময় তুমি কথা বলতে পারো না। এটা কিন্তু হয়, আমি দেখেছি যে অধিকাংশ শিক্ষক যাদেরকে স্টুডেন্টরা মানে ভয়, আমি কথাটা ব্যবহার করছি না, কিন্তু ওই সম্ভ্রম করে চলে বা এই করিডোর দিয়ে হেঁটে গেলে ক্লাসরুম চুপ হয়ে যায়, তারা যে খুব একটা চেঁচামেচি করেন, রেগে টেগে যান তা কিন্তু নয়। তো কি মানে হোয়াট ইজ দ্য সাইকোলজি? আমি জানি ডিপার্টমেন্টটা বায়োটেকনোলজি, কিন্তু না, ওই যে বললাম আমরা অ্যাকচুয়ালি সবাই কিন্তু সাইকোলজিস্ট। যারা মাস্টারমশাই হন তাদেরকে সাইকোলজিস্ট হতেই হয়, কারণ বাচ্চাদের সাইকোলজিটা বুঝতে হয়। পাঁচটা বাচ্চা 5 রকম সাইকোলজি নিয়ে থাকে। তো ওই সাইকোলজি, ওই যেটা বললাম, ওই ফিলিংসটাকে ক্যাপচার করতে হয়। সেইটা ক্যাপচার করতে পারলেই কিন্তু বাচ্চাদেরকে ভয় পাইয়ে চুপ করাতে হয় না, ওরা এমনিতেই চুপ থাকবে। বিউটিফুল, এটা শেখার বিষয়। আমার মনে হয় দি আন্ডারলাইং লেসন ইজ দিস, যে আপনি বা তুমি যদি নিজের রেসপেক্টটাকে রাখতে পারো, নিজের ডিগনিটি রাখতে পারো, অপর দিক থেকে রেসপেক্ট আসবে। আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার ইউ আর গোয়িং। এটা একদম ঠিক। খুব ভালো লাগলো স্যার ডিপার্টমেন্টে ঘুরে আপনার সঙ্গে কথা বলে। একটা প্রশ্ন, আমার শেষ প্রশ্ন বলতে পারেন, শেষ হয়তো না, অন্তত এই টপিকে আমার এই জায়গাটা আসছে, মাথায় আসছে যে আমরা যেটা নিয়ে এই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, তার মধ্যে জেনেটিক্স, এবং এখন সারা পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রাইজ হচ্ছে, একটা উত্থান হচ্ছে। তো এইরকম অবস্থায়
ডিপার্টমেন্ট বা স্টুডেন্টদের ভবিষ্যৎটা কেমন, পৃথিবীতে কী কাজ হচ্ছে, সেখানে ভারতবর্ষ কতটা? কারণ আই এম শিওর ইভেন ইন দ্য ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি মেজর চেঞ্জেস হ্যাভ হ্যাপেন। কিছুটা আমরা কোভিডকালে দেখেছি, যখন ভ্যাকসিনেশন তৈরির যে প্রক্রিয়া যখন জানতে পারছিলাম, তখন আমরা এটা দেখেছি যে বায়োটেক ফার্মস তারা অনেকটা অবদান দিয়েছেন। এটা আমি একদম সম্পূর্ণ লেম্যানের পার্সপেক্টিভ থেকে বলছি, তো আমি সেটাই জানতে চাই আর কি। এইটা বলতে গিয়ে উত্তরের সাপেক্ষে আমি বলবো যে এই যে পৃথিবী আমাদের ব্রহ্মাণ্ড, এখানে তো আমরা মানুষ প্রজাতি, তো আমাদের কাছে না দুটো প্যারালাল পৃথিবী চলে। এটা আমি আগেও কয়েকটা ইন্টারভিউতে বলেছি। সেটা হচ্ছে একটাকে আমরা দেখতে পাই, একটাকে দেখতে পাই না। ঠিক। আমরা যেটাকে দেখতে পাই না, যেটাকে দেখতে পাই সেটা আমি দেখতেই পাচ্ছি, আমার সামনে আপনি বসে আছেন, আরো কতগুলো ম্যাক্রো, মানে ম্যাক্রো মাইক্রো, ওই ডেফিনেশনটা না আমার কাছে ভিন্ন। ম্যাক্রো আমার কাছে, হ্যাঁ, একটা পিঁপড়ের কাছে সেটা অন্যরকম, ঠিক ঠিক, একটা গাছের কাছে সেটা অন্যরকম, ঠিক ঠিক। তো আমাদের কাছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা তাকে নিয়ে যতটা কনসার্ন, যেটা দেখতে পাচ্ছি না আমরা তাদেরকে নিয়ে দিনে দিনে আরো বেশি কনসার্ন হয়ে উঠছি। এইটা হচ্ছে এই মাইক্রোস্কোপিক বা মাইক্রোবিয়াল একটা জায়গা। যেমন আমরা ভগবানকে হয়তো কেউ কোনোদিন চাক্ষুষ দেখিনি, তো আমরা ভীষণভাবে সেটা ভাবি যে কিরকম হবেন, তার কি 4টে হাত 10টা হাত, নাকি তিনি নিরাকার। তো সিমিলারলি ওই ব্যাকটেরিয়াল কমিউনিটি, ফাঙ্গাল কমিউনিটি, অ্যালগাল কমিউনিটি, ভাইরাল কমিউনিটি, এরা কীরকম, এদের সমাজ কীরকম। তো এইটা নিয়ে গবেষণা শুধু মানুষ মস্তিষ্ক নয়, এআই এর মধ্যে ঢুকে পড়েছে, এবং যার ফলে মানে আমাদের চিন্তা ভাবনা এবং এআই, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওটাও তো একটা বুদ্ধিমত্তা, সেটা মানুষের শরীরের বাইরে। তো এরা দুজনে মিলেই এখন খুব মারামারি করছে ওই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। তো সুতরাং এআই এখন একটা এমন জিনিস, এমন একটা টুল, যেটা আমরা সবাই ব্যবহার করছি আমাদের টোটাল একটা আপলিফমেন্টের জন্য, সার্বিক একটা উন্নতি বা অগ্রগতির জন্য আমরা ব্যবহার করছি। ঠিক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো ভারতবর্ষ এখন যথেষ্ট মানে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে। বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন ইউনিভার্সিটি ভারতবর্ষের এখন প্রচুর সুন্দর সুন্দর গবেষণা হচ্ছে। কোভিড চলাকালীন আমরা সবাই জানি যে আমরা এখানে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করে আমরা ভ্যাকসিনেটেড হয়েছি। তার যা প্রতিক্রিয়া আছে না আছে সেগুলো তর্কের বিষয়, আলোচ্য বিষয় পরবর্তীকালে, কিন্তু আমরা করে তো ফেলেছি। এবং কোভিডের পরে এখনো পর্যন্ত আমরা সবাই কোভিড পিরিয়ড দেখেছি এবং এখনো পর্যন্ত আমরা জীবিত। ঠিক। সো উই হ্যাভ কমব্যাটেড। তো সুতরাং ভারতবর্ষ এখন বেশ অগ্রণী জায়গায় রয়েছে সারা পৃথিবীর সাপেক্ষে এই মাইক্রোবায়োলজিক্যাল বা জেনেটিক্সের ব্যাপারে বা বায়োটেকনোলজিক্যাল রিসার্চের ক্ষেত্রে, যেটা ভারতীয় হিসেবে আমার খুব গর্বের। ভাইরাসের যে জায়গাটা আপনি বললেন, এটা একটা ধারণা আছে, আমি জানি না সেটা সত্যি কিনা, আই এম নট এ মেডিকেল প্রফেশনাল, কিন্তু কোনো ভাইরাল ডিজিজের সেইভাবে কিওর হয় না, এটা কি সত্যি? হ্যাঁ, আসলে কি ব্যাপারটা, মানে কিওর ঠিক হয় না সেটাও ঠিক সত্যি নয়, আবার সমস্ত কিছু আমরা কিওর করে ফেলতে পারবো সেটাও ঠিক সত্যি নয়। ভাইরাস তো একটা পার্টিকেল, মানে এটা জীবিত বা মৃত এরকম কিছু বলা যায় না। মানুষের শরীরের ভেতরে সে একরকম কাজ করে, শরীরের বাইরে সে একেবারেই তাই, মানে একই সঙ্গে জীবিত, একই সঙ্গে জীবিত, একই সঙ্গে মৃত। মানে একটাই ভাইরাস, সে কখনো জীবিত আছে, কখনো মৃতের মতন আচরণ করছে। জীবিত মানে আমরা ধরে নিই যে সে বংশ বিস্তার করতে পারছে কিনা। ঠিক। যখন সে বংশ বিস্তার করতে পারছে না, তখন তাকে আমরা মৃতের একটা মানে অনুজীবী, নন লিভিং একটা পার্টিকেল হিসেবে ধরে নিচ্ছি, যেটা যে কোনো প্লান্ট হোক বা অ্যানিমাল হোক, তার শরীরের বাইরে সে যেভাবে ক্রিয়া করে, কিন্তু শরীরের ভেতরে সে বংশ বিস্তার করতে পারে, তখন তাকে আমরা জীবিত হিসেবে ধরি। এবং এইটা ও নিজেকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলতে পারে। ঠিক, মানে আমরা যখন, আমি মানুষ, আমার পিতামাতা মানুষ ছিলেন, আমার ভবিষ্যৎ প্রজন্ম মানুষই হবে, এই 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 ছন্দটা ভাঙতে অনেক সময় লাগে। ভাইরাসের ক্ষেত্রে এই ছন্দটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, যার ফলে যখন একটা রোগ হয়, সেই ভাইরাল রোগ, সেই ভাইরাসের জন্য আমরা যে চিকিৎসা পদ্ধতি বা প্রণালী আমরা আবিষ্কার করব বা তৈরি করব, যখন সেটা প্রয়োগ করতে যাব দেখবো ভাইরাসটা পাল্টে গেছে। সেটা আমরা কোভিডেই তো দেখেছি। প্রথম ওয়েভে যে আমরা ভেরিয়েন্ট দেখলাম, সেকেন্ড ওয়েভের ভেরিয়েন্ট পুরো সিম্পটমই আলাদা, যার ফলে ভাইরাসকে না ওই ধরে ফেলা, পাকড়াও করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো বায়োটেকনোলজি এর বিরুদ্ধে লড়াই করছে। বায়োটেকনোলজি ঠিক বিরুদ্ধে বলবো না, কি নিয়ে লড়াই করছে আর কি। হ্যাঁ, মানে বিরুদ্ধে হয়ে গেলে মুশকিল। আচ্ছা, ঠিক। তো তাহলে একটু জানতে চাই যে মানে কি রকম সেই লড়াইটা, কি আমরা চেষ্টা করছি, বা বায়োটেকনোলজিস্ট যারা আছেন বা ভাইরোলজিস্ট যারা আছেন, তারা
চেষ্টা করছেন যে এই যে মিউটেশন যেটাকে আমরা বলি, যে পরিবর্তন, জেনেটিক করে পরিবর্তন হয়ে যায়, সেটাকে তো আমরা অত সহজে রেস্ট্রিক্ট করতে পারবো না। তো তাদের পরিবর্তনের সাথে সাথে পায়ে পা মিলে যদি আমরা আমাদের গবেষণার স্পিডটাকে স্পিড আপ করতে পারি, যে যখন একটা ওয়েভ আসবে বা যখন একটা ভাইরাল, কিছু কিছু ভাইরাল পার্টিকেল আছে যেগুলো হয়তো অনেক দিন ধরে পরিবর্তন হয় না, আমরা যেমন পোলিও ভাইরাসের ক্ষেত্রে দেখি, ঠিক, মানে যে কারণে ইরাডিকেট করা গেছে, আমরা পোলিওকে হয়তো মানে নিস্তব্ধ করতে পেরেছি। কোনো সময় এরকম এই ভাইরাস, এইডস ভাইরাস বা এগুলোকে আমরা করে ফেলতে পারবো। স্যার আমরা থিওরি নিয়ে কথা বলছিলাম এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল, তো প্র্যাকটিক্যালি উই আর ইন আ প্র্যাকটিক্যাল ল্যাব, তো এইখানে কি কাজ হচ্ছে যদি একটু বলেন আর কি। এই ল্যাবটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অ্যাডভান্স ইনস্ট্রুমেন্টেশন ল্যাব। আচ্ছা, এখানে আমরা একদম অ্যাডভান্স লেভেলের কিছু ইনস্ট্রুমেন্ট, যেমন স্পেকট্রোস্কোপিক স্টাডিজ বা এই পার্টিকেল সাইজ মেজারমেন্ট, এই সমস্তগুলো আমরা এখানে করি। তো এইটা হচ্ছে স্পেসিফিক্যালি ফর দ্য রিসার্চ স্টুডেন্টস যারা গবেষণা করছে, আচ্ছা, পিএইচডি স্কলার্স বা ইউজি পিজি স্টুডেন্টস যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছে। আমাদের যেমন এখন তো একটা এনইপিতে কারিকুলাম এসে গেছে যে তারা 4th ইয়ারে, 4th বছরে তারা সিলেক্ট করতে পারবে যে তারা অনার্স নেবে না অনার্স উইথ রিসার্চ নেবে। আচ্ছা আচ্ছা। তো যারা, যে ছাত্ররা অনার্স উইথ রিসার্চ নেবে, সেই অনার্স উইথ রিসার্চ ছাত্রদের যেন ট্রু সেন্সেই ওই রিসার্চের ফ্লেভারটা দেওয়া যায়, রাইট, সেইটার জন্য ডেডিকেটেড এই ল্যাবটা। তার সঙ্গে হচ্ছে পিএইচডি স্কলাররা এখানে মেনলি কাজ করে, তাদের যে হাই এন্ড ইনস্ট্রুমেন্টসগুলো লাগে বা একদম আপগ্রেডেড ইনস্ট্রুমেন্টস, মেশিনারিজ, সেগুলোর জন্য আমরা এই ল্যাবটাকে ডেডিকেট করেছি। এখান থেকেই স্যার আমার আরেকটা প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে ইন দ্য ফিল্ড অফ বায়োটেকনোলজি ক্যারিয়ার প্রসপেক্ট, আমি বুঝতে পারছি রিসার্চ অ্যান্ড অ্যাডভান্স স্টাডিজের একটা জায়গা তো ডেফিনেটলি আছে, কিন্তু হোয়াট আর দি আদার ওয়েজ যেদিকে স্টুডেন্টরা যেতে পারে ক্যারিয়ার প্রসপেক্টের দিকে? মেজরলি যেমন আমি আগেও বলেছিলাম, সেটা হচ্ছে দুটো জায়গাকে আমরা ফোকাস করি। একটা হচ্ছে রেগুলার জব ওরিয়েন্টেড যে জায়গাগুলো আছে, ইন্ডাস্ট্রিতে যাবে তারা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হোক, মেডিকেল ইন্ডাস্ট্রি হোক, হসপিটালস হোক, এইসব জায়গাগুলো তারা যাতে নিজেদেরকে প্লেস করতে পারে এবং সেখানে তারা ইনোভেট করবে, নতুন ড্রাগ কিভাবে তৈরি করা যায়, সেই জিনিসটা R&D সেক্টরস যেগুলো R&D সেক্টর, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ যে R&D সেক্টরসগুলো আছে, সেই জায়গাগুলোতে তারা যাতে কমফোর্টেবল হয়। আর একটা তো হচ্ছে মেজর জায়গা যেটা রিসার্চ, অ্যাকাডেমিক্স, তারা আরও গবেষণা করবে, ডক্টরেট করবে, পোস্ট ডক্টরাল রিসার্চ করবে, তারপরে কোথাও একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এই ধরনের সায়েন্টিস্ট হিসেবে তারা জয়েন করবে। তো এই দিকটা, এই দুটোই ক্যারিয়ার প্রসপেক্ট তো আমাদের এখানে মেনলি বাচ্চারা যায়। তাছাড়া গ্র্যাজুয়েশনের পর যে কোনো জায়গায় যেরকম হয় সেগুলো তো অপরচুনিটি আছেই, নর্মাল গ্র্যাজুয়েট হওয়ার পরে সমস্ত বাচ্চা সমস্ত জায়গাতেই যেতে পারে, সেগুলো যে যার নিজের মতন ইচ্ছা। কিন্তু আমরা ট্রেন করি হচ্ছে বাচ্চাদের এই দুটো জায়গাতে, যে জব যদি যেতে চায় তাহলে মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল বা এইসব ইন্ডাস্ট্রিগুলোতে যাতে হয়। যেমন আমাদের কারিকুলামের মধ্যেই এগ্রিকালচারাল, মেডিকেল বা একদম অ্যাডভান্সড কিছু কিছু টুলস শেখানো হয়, ইন্ডাস্ট্রিয়াল, এই ব্যাপারগুলো আমাদের কারিকুলামের মধ্যেই করা আছে, যাতে সেই জায়গাগুলোতে তারা কমফোর্টেবল থাকে। তার সঙ্গে হচ্ছে আবার রিসার্চ বা অ্যাকাডেমিক্স লাইন, এই দুটো। শাইনি ম্যাডামকে পেয়েছি, খুব ব্যস্ত আপনি, আমি জানি, কিন্তু আমরা আজকে ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছি। এই যে একটা গালভর্তি নাম বায়োটেকনোলজি, সহজ করে বোঝাতে গেলে এটা কি, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অ্যাবাউট? খুব ইন্টারেস্টিং একটা নাম, বায়োটেকনোলজি। হ্যাঁ, সো বায়োটেকনোলজি মানে হচ্ছে, ইটস ওয়ার্ড শুনে বুঝতে পারছো, ওয়্যার বায়োলজি কম্বাইন্ড উইথ টেকনোলজি, রাইট? ইটস ভেরি ইজি যে বায়োলজি কম্বাইন্ড উইথ টেকনোলজি। কিন্তু কিসের জন্য? সো এবার লাইক দ্য কেমন করে, সো এই টেকনোলজি উইল ইউজ বায়ো অর্গানিজমস, অর্গানিজমস মানে লিভিং অর্গানিজমস, microbes, या other bioproducts, so that to improve human life, right? Agriculture, crop মানে খাওয়া is very much important. একদম crop, তারপরে হচ্ছে daily life আমাদের, disease মুক্ত, health, and obviously whole planet.
এই যে বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে কেমন করে করব, যে বায়ো ওয়েস্ট পলিউশনগুলোকে দূর করব। যদি আমি কেমিক্যাল দিয়ে পলিউশন ইউজ করি তাহলে হবে না। সো দেয়ার উই উইল ইউজ বায়োলজি ইটসেলফ টু ইমপ্রুভ আওয়ার লিভিং ইন আওয়ার ডে টু ডে অ্যান্ড ইন ফিউচার। মানে আমাদের পৃথিবীতে দাঁড়িয়ে এখন এই ইম্প্যাক্টটা মারাত্মক, যে হাউ টু মেক দ্য প্ল্যানেট মোর সাস্টেনেবল, হাউ টু মেক আওয়ার এনভায়রনমেন্ট মোর সাস্টেনেবল। আমরা এই মুহূর্তে এটা কোন ল্যাব ম্যাম, এখানে কি কাজ হয় আমাকে যদি একটু বলেন। এটা হচ্ছে আমাদের নর্মাল বায়োলজির বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের মানে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ল্যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে মাইক্রোবায়োলজির কাজ হয়, কিছু বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যালস হয়। আচ্ছা, তো সেল বায়োলজির প্র্যাকটিক্যালস হয়, তারপরে হচ্ছে প্লান্ট থেকে এক্সট্রাকশনস তৈরি করা হয়। আচ্ছা, প্লান্ট থেকে যে প্লান্টের লিভসের মধ্যে উই হ্যাভ লাইক মেনি থিংস, যেগুলো এক্সট্রাকশনস গুলো লাইক ইট ক্যান হ্যাভ আ অ্যান্টিব্যাকটেরিয়াল গ্রোথ, অ্যান্টিফাঙ্গাসাইডাল ইট ক্যান প্রপার্টিজ। সো এখানে ইউজ করা হচ্ছে এমনি নানা রকমের জিনিসগুলো, যেগুলো ইনস্ট্রুমেন্টসগুলো আছে, তো এক্সট্র্যাক্ট প্লান্ট ফিনলস, প্লান্ট ফ্ল্যাভোনয়েডস ফ্রম দেয়ার। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এগুলো নানা রকমের জিনিসের জন্য আমাদের কাজে লাগে। দিস ইজ আ লায়োফিলাইজার। লায়োফিলাইজার মানে একদম পাউডার করে দেবে, ড্রাই। সান লিভের মধ্যে থেকে যেন কোনো ওয়াটার কনসিস্টেন্ট ওয়াটার কম্পোনেন্টস যেন না থাকে, এগুলো থাকে। তারপরে ওখানে একটা বায়োলজিক্যাল শেকার চলছে, যেখানে এখানে একটা ইনকিউবেটর, যেটার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ করানো হচ্ছে। ব্যাকটেরিয়া অল্প দিয়েছি, সেটাকে আমি এবার পপুলেশনটাকে আমি ডেনসিটিটাকে বাড়াতে চাই, তো ডেনসিটির জন্য কাজ করা হচ্ছে। তারপরে নানা রকমের মেশিনস আছে, সেন্ট্রিফিউজ। তো আমি যেটা বুঝতে পারছি যে দিস ইজ অ্যান অ্যাক্টিভ লার্নিং স্পেস, তো এটা বাচ্চাদের পড়াশোনাটা বা তাদের বোঝাটাকে কতটা এনহান্স করে? এবার সিটস বুকিশ নলেজ যখন একটা, ফর এক্সাম্পল আমি একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা টেকনোলজি পড়লো, বাচ্চাটাকে মুখস্থ করলো, কিন্তু বুঝতে পারলো না যে টেকনোলজিটাকে যখন হ্যান্ডস অন করতে যাবে দে উইল ফেস সাম চ্যালেঞ্জেস, ফেস সাম অবস্ট্রাকশনস। কিন্তু পড়াশোনার সময় ওটা থিওরি পড়লো বা প্রিন্সিপাল পড়লো, কোনো একটা মেশিনের প্রিন্সিপাল পড়লো, তো ওটাতে that he or she will not face the challenge or trouble, how to troubleshoot that problem. যখন ওরা হ্যান্ডস অন ট্রেনিং করবে, obviously they will face the problem. ভুল হবে, ভুল না হলে বায়োলজি শেখা যায় না, ঠিক কোনো কিছুই শেখা যায় না, ভুল না হলে হবেই না, ভুল হতেই হবে। তো ভুল হবে, ওরা আবার প্রবলেম সলভিং করবে, কি করে এটাকে ঠিক করা যায়, এই ঠিক করার জন্য নানা রিসার্চ পেপারস পড়বে। তো ওদের একটা নিজস্ব লাইফে যে প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা, যে প্রবলেম এলে ঘাবড়াবো না, this will also shape their personality, attitude, যে হ্যাঁ এটা করলে এমনি করে আমি প্রবলেম সলভ করতে পারি, কোনো জায়গায় এখান থেকে খুঁজবো, এখান থেকে লিটারেচার সাজেস্ট করবো বা ভিডিওস দেখবো। এখন আজকাল অনেক বায়োসায়েন্স রিলেটেড ভিডিওস চলে আসছে টু হাউ টু ওভারকাম দ্যাট প্রবলেম। এটা একটা। আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে ইন্ডাস্ট্রি, যে ট্রেনিং হচ্ছে, ইন্ডাস্ট্রি রেডিনেস, অনেক শিখে যাচ্ছে, দে আর ভেরি মাচ ট্যালেন্টেড নাওয়াডেজ, দিস স্টুডেন্টস দে আর ভেরি মাচ ট্যালেন্টেড, হ্যান্ডস অন কাজ শিখছে, হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট করছে, তারা রেডি টু গো টু দ্য ইন্ডাস্ট্রি জাস্ট আফটার লাইক ব্যাচেলার্স করেই তারা এক্সপেরিমেন্ট করতে পারছে। সো ইটস ওভারঅল শেপিং দেয়ার লাইফ, ব্রডেনিং দেয়ার ভিউজ, যে কি করে কাজ করতে হয়। এত ল্যাবে আমি মানে আমার স্টুডেন্ট অবস্থাতেও আমি ঘুরিনি, কীরকম একটা লাগছে, এত যন্ত্রপাতি, এত কিছু হচ্ছে, এখান থেকে একটা আওয়াজ, এখানে একটা কি দিয়ে দেওয়া হলো, অনেকক্ষণ আমরা ঘুরছি এই ডিপার্টমেন্টে এবং বিভিন্ন জিনিস জানতে পারছি। আমরা এখন কোথায় রয়েছি ম্যাম? এটা হচ্ছে আমাদের সেল কালচার ল্যাব। আচ্ছা, সেল কালচার ল্যাব মানে হচ্ছে আমরা হিউম্যান সেল লাইন্স বা মাউস সেল লাইন্স, কোনো সেল লাইন্স আউটসাইড হিউম্যান বডি গ্রো করবো ইন দ্য ল্যাব। আচ্ছা, so মানে can this be a way to address the cancer problem or something? Yes, because এখানে আমরা cancer cell lines, obviously this lab is a cell culture lab, but mainly this lab will be focusing on cancer cell lines, how to maintain cancer cell lines, how to research on cancer cell lines. Oh, amazing. Mostly I will be working on, my students will be working on cancer cell lines research, cancer cell lines products, cancer cell lines, how to do research on cancer cell lines, then grow them, different type of studies on the cancer growth, cancer metastasis, then cancer killing, anti-tumor, cancer immunology, how immune cells can be used on cancer cell lines to study them, how they are growing, how they are interacting. Especially this lab will be focused on this particular thing. গায়ে কাঁটা দিচ্ছে মশাই শুনে। আচ্ছা ম্যাম, আমরা যেমন বায়োটেক নিয়ে কথা বললাম, there is also microbiology, এবং মাইক্রোবায়োলজি বলতেই আমি যেটা একটা ছবি মাথায় আছে, সে খুব গম্ভীর একজন স্টুডেন্ট, একটা হোয়াইট ল্যাব কোট পরা, সে একটা সারাক্ষণ মাইক্রোস্কোপের মধ্যে কি একটা দেখছে।
এটাই কি না এর বাইরে অনেক কিছু অনেক রয়েছে? কিছু ইটস নট অ্যাবাউট অনলি স্টাডিং মাইক্রোবস। এবার বলছো যে বায়োটেকনোলজি পড়লে কি মাইক্রোবায়োলজি পড়তে হবে না? একদম পড়তে হবে, বিকজ বায়োটেকনোলজিগুলো অ্যাপ্লাই কোথায় দেবো? কোথায় করবে? মাইক্রোবসের উপরে করা হবে। Right. মাইক্রোবস না থাকলে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অফ মাইক্রোবস, মাইক্রোবসের কোন মাইক্রোবসের কি ফাংশন আছে, পোটেনশিয়াল কি আছে, ইউ ক্যান নট ডু বায়োটেকনোলজি। অ্যাবসলিউটলি। মাইক্রোবস মানে শুধু না যে শুধু ডিজিজ পড়বো, মাইক্রোবস হ্যাভ various a large amount of role in making this planet better. ম্যাম অনেক গম্ভীর গম্ভীর প্রশ্ন আপনাকে করলাম, এবার দুটো গেম খেলবো। ফার্স্ট গেম ইজ কল দিস অর দ্যাট। Okay. দুটো অপশন, ইউ উইল হ্যাভ টু চুজ ওয়ান। ওকে, বেশি ভাবা যাবে না। একদম। ল্যাব ওয়ার্ক না ফিল্ড ওয়ার্ক? Lab work. ওকে। রিসার্চ অর ইনোভেশন? Research along with innovation. Along with innovation. Okay. AI or human intelligence? Human intelligence. Of course. Coffee or sleep? Coffee. Undoubtedly. I'm a coffee person. আচ্ছা, মাইক্রোস্কোপ না ল্যাপটপ? Microscope connected with laptop. Can you connect a microscope with a Yeah, you can connect a laptop. মানে মাইক্রোস্কোপে দেখছো how you will click the picture. ও আচ্ছা, আমি জানি না এসব। আচ্ছা, গ্রুপ প্রজেক্ট or solo work? Group, teamwork, always. Always teamwork. Always. Okay, moving on to the next game. One word answer. Rather বলতে পারেন one phrase. Okay. One word might be difficult. Okay. আমি একটা শব্দ বলবো যেটা শুনে প্রথম বা শব্দ বা phrase যেটা মাথায় আসে। Okay. Okay? Research. Indispensable. Okay. Students. These students, like, Your students. they are very talented and they are like knowledgeable. They know a lot of things which I don't know. Okay. Agriculture. Important. Human requirement. Innovation. Again, requirement. Future. Future. It's a future term. Future. Future biotechnology is important. One word. আপনি তিনটেতে ইম্পর্টেন্ট বলতে পারবেন। You have to say another word. Future. Future is biotechnology. okay. Great. Oh, thank you. Well played. Thank you. স্যার অনেক জায়গা ঘুরে দেখলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানতে পারলাম। যে জিনিসটা আমি একদম আমাদের আড্ডার বা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে যে আপনার এই ডিপার্টমেন্ট বা আপনাদের এই যে একসঙ্গে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রিকালচারে যে কাজ চলছে, এটার ইউনিকনেসটা কী? এবং সঙ্গে আমি চাইবো যে যারা দেখছেন, বিশেষ করে যারা স্টুডেন্ট, তাদের জন্য যদি এটা কোনো মেসেজ দেন। ইউনিকনেস বলতে পড়াশুনো ইটসেলফ একটা ইউনিক ব্যাপার। একেবারে পড়াশুনো যে করতে চায় তাকে করতে দেওয়া উচিত। ঠিক। যে করতে চায় না তাকে সে যাতে করতে চায় তার জন্য মানে উদ্বুদ্ধ করা উচিত। ঠিক। সুতরাং এটা একটা ইটসেলফ একটা ইউনিক ব্যাপার। কিন্তু আমাদের এখানে যেটা আমি বলবো স্পেসিফিক্যালি অ্যাট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, আমি যদি টোটাল ইউনিভার্সিটির রেসপেক্টে বলি তাহলে যেমন ইউনিক হচ্ছে যে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ইউজিসি এনইপি গাইডলাইন মেনে আমরা কোর্স কারিকুলামগুলো স্ট্রাকচার করেছি। রাইট। যেরকম ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমরা সেভাবেই করেছি। আমরা এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে ছাত্রদেরকে রিসার্চ করবার সুযোগ দিই বা রিসার্চের একটা ইন্টারেস্ট গ্রো করানোর চেষ্টা করি। তার সঙ্গে আমি বলবো যে বিদেশে যাওয়া, এখনো পর্যন্ত যতই আমরা ভারতবর্ষ এগিয়ে যাক বা করুক, কিন্তু কিছু দেশ আছে যেগুলো আমরা গেলে পরে হয়তো গবেষণার সুযোগ আরেকটু বেটার পেতে পারি। সেই সব জায়গাগুলোতে গিয়ে তারা যাতে গবেষণা করতে পারে সেই জন্য আমরা বাচ্চাদেরকে রেডি করার চেষ্টা করি। ঠিক। এছাড়া হচ্ছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে সর্বোপরি সে একটা ভালো মানুষ তৈরি হবে। এটার জন্যই আমরা সবসময় তাদেরকে শিক্ষা দিই যে একটা ভালো মানুষ তৈরি হও, 2 টাকা কম রোজগার করো কিন্তু মানুষটা ভালো হও। অনেক গম্ভীর প্রশ্ন করে ফেলেছি। শেষে একটু আমি বলবো না হালকা প্রশ্ন, কিন্তু একটু মজার ছলে করা প্রশ্ন, যেখানে ভাববার বেশি সময় নেই। ইটস এ র্যাপিড ফায়ার। আমার কাছে 5টা প্রশ্ন আছে, শুরু করি। আচ্ছা, প্রত্যেক সায়েন্স স্টুডেন্টের কোন কোয়ালিটি থাকা উচিত? ওয়ান কোয়ালিটি দ্যাট দে মাস্ট হ্যাভ। ধৈর্য, পেশেন্স। ওকে। রিসার্চ না ইনোভেশন,
কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুটো ইম্পর্টেন্ট। ইনোভেশন রিসার্চ ছাড়া হয় না, আর ইনোভেশনের জন্যই রিসার্চ করা। অ্যাবসলিউটলি। ল্যাব ওয়ার্ক না ফিল্ড ওয়ার্ক, আপনি কোনটা চুজ করবেন? ফিল্ডে গিয়ে ল্যাব ওয়ার্কের কাজগুলো করা। ফিল্ডে গিয়ে ল্যাব ওয়ার্কের কাজ, সেটা হ্যাঁ, কিরকম? ল্যাব মানে কিন্তু শুধুমাত্র 4টে দেওয়াল নয়, ও আচ্ছা। সব জায়গাটাই ল্যাব। যদি আমি সেটাকে এক্সপেরিমেন্ট বা পরীক্ষা ভিত্তিক কোনো একটা গবেষণা ধরে নিই। এক্সিলেন্ট এক্সিলেন্ট। ফিউচার টেকনোলজি, যেটা নিয়ে একটা বিরাট এক্সাইটমেন্ট আছে আপনাদের মধ্যে, আপনাদের ফ্যাকাল্টির মধ্যে। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের যে ভাইরোলজিক্যাল যে এক্সপার্টাইজগুলো হচ্ছে, যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে, সেগুলো। ওকে, ওয়ান মিথ অ্যাবাউট বায়োটেকনোলজি। শুধুমাত্র ভালো রেজাল্ট করা ছাত্ররাই বায়োটেকনোলজি পড়তে পারবে। এটা অ্যাবসলিউটলি রং। বায়োটেকনোলজি ইজ ফর এভরিবডি। ফর এভরিবডি অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশনস, ফর দিস প্ল্যানেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা মেরে। এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে এইটুকুই বলার যে there is academics, there is group work, there is projects, there is a lot to explore here at Sister Nivedita University. So if you are thinking your education path, then this is a place to come.